সুরাইয়া তার পুত্র এবং কন্যাকে ডেকে পাঠিয়েছেন। দুজনকে একসঙ্গে তিনি সচরাচর ডাকেন না। যখন ডাকেন তখন বুঝতে হবে গুরুতর কিছু বলবেন। গুরুতর ধরনের কথা বলার মতো নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কমলাপুর রেল স্টেশন থেকে তিনি শান্ত ভঙ্গিতেই ফিরেছেন। রাতে ভাত খেয়েছেন। ফাতেমা এসে তার কথাবার্তার জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা প্রার্থনা আন্তরিকই ছিল। ফাতেমা বলেছেন, সুরাইয়া দেখো, আমি বোকা একটা মেয়ে। বোকার কথা ধরতে নাই। তোমার যেমন স্বামীর সন্ধান নাই, আমার তেমন ছেলে মেয়ের সন্ধান নাই। ছেলে দুইটা কোথায় আছে জানি না। তারা কি খায়, কোথায় ঘুমায়, কিছুই জানি না। আমার মেয়ে মিতু আমার সঙ্গে কথা বলে না। বোকা মা, তার সঙ্গে আবার কি কথা? তোমার ভাই 7 দিনে 10 দিনে একটা কথা বলে। আমি কোনো গল্প করতে শুরু করলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এখন সুরাইয়া, তুমি যদি আমার কথা ধরো আমি কি করব? বলেই ফাতেমা কাঁদতে শুরু করলেন। কোনো মেকি কান্না না, হাউমাউ করে কান্না। সুরাইয়া বললেন, তিনি কিছুই মনে করেননি। ভাবের উপর তার কোনো রাগ নেই। রাগ থাকলে তিনি ফিরে আসতেন না। তিনি ছেলে মেয়েদের উপর রাগ করে চলে গিয়েছিলেন। কাজের বাড়ির পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক বলা চলে। এই স্বাভাবিক পরিস্থিতিতে পুত্র কন্যাকে ডেকে পাঠানোর অর্থ সুপ্রভা এবং ইমন কেউই বুঝতে পারছে না। দুজনই একসঙ্গে ঘরে ঢুকলো। সুপ্রভার চোখে ভয়। ইমনকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। সুরাইয়া চুল আঁচড়াচ্ছিলেন। এক সময় তার মাথা ভর্তি চুল ছিল। এখন চুল খুবই পাতলা হয়ে গেছে। চিরুনি ধরতেই ভয় লাগে। মাথায় চিরুনি ছোঁয়ালেই গাদা গাদা চুল উঠে আসে। তিনি সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। ইমন খাটে এসে বসলো। সুপ্রভা দরজা ধরে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। কেমন আছো তোমরা? ইমন বলল, ভালো। সুপ্রভা মনে মনে বলল, আসল কথা বলে ফেলো মা, টেনশন লাগছে। বেশিক্ষণ এরকম টেনশনে থাকলে আমারও তোমার মতো চুল পেকে যাবে। সুরাইয়া সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমাকে না বসতে বললাম, তুমি দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? সুপ্রভা ভাইয়ের পাশে এসে বসলো এবং মনে মনে বলল, তোমার ভয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছি মা, যাতে বিপদ দেখলেই দৌড়ে পালাতে পারি। সুরাইয়া বললেন, তোমাদের 2 ভাই বোনকে দেখেছি একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। তোমরা সত্যি জবাব দেবে। তোমাদের কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে? দাদাখানে কথা বলার দরকার নেই, হ্যাঁ কিংবা না? ইমন বলল, না। আমাকে ভয় পেয়ে কিছু বলার দরকার নেই। তোমাদের কি ধারণা সেটা খোলাখুলি বলো। সুপ্রভা মনে মনে বলল, খোলাখুলি বললে তুমি আমাকে মোরব্বা বানিয়ে ফেলবে। সত্যি কথা তোমাকে বলা সম্ভব না। সুরাইয়া বললেন, কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি না? সুপ্রভা, তুমি বলো, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? সুপ্রভা বলল, হ্যাঁ মা, করো। তবে খারাপ ব্যবহারটা এখন গা সহা হয়ে গেছে। খারাপ ব্যবহার তুমি যখন করো তখন মনে হয় সব ঠিক আছে। যখন ভালো ব্যবহার করো তখন মনে হয় কোনো একটা গন্ডগোল হয়েছে। এই যে এখন সুন্দর করে কথা বলছো, এখন খুব ভয় লাগছে। ভয়ে আমার পানির পিপাসা পেয়ে গেছে।
সুপ্রভাকে বিস্মিত করে সুরাইয়া হেসে ফেললেন, শব্দ করে হাসলেন। সুপ্রভা এবং ইমন অবাক হয়ে মা খিলখিল হাসি শুনল। সুরাইয়া ছেলের দিকে ফিরে হাসি মুখে বললেন, তোর বোনটা তো ভালো রসিক হয়েছে, মজা করে কথা বলতে শিখেছে। বিয়ের আগে আমিও খুব রসিক ছিলাম। ক্লাসে আমি যা বলতাম তাই শুনে আমার বন্ধুরা হেসে গড়াগড়ি খেত। বিয়ের পর সব মেয়ে কিছুটা বদলায়, আমিও বদলালাম। তোদের বাবা তো খুব গম্ভীর ধরনের মানুষ ছিলেন, তার সঙ্গে থেকে থেকে তার স্বভাবের খানিকটা আমার মধ্যে ঢুকে গেল, আমিও গম্ভীর ধরনের হয়ে গেলাম। সুপ্রভা বলল, বাবা কি ইমন ভাইয়ের মতো ছিল? সুরাইয়া বলল, না, ইমন বেশি গম্ভীর। মা ঠিক বলেছ। ইমন ভাইয়াকে মজার কিছু বলো, দেখবে সে হাসার বদলে ভ্রু কুঁচকে ফেলেছে। ভ্রু কুঁচকানোর অভ্যাস তোদের বাবারও ছিল, তবে মজার কথা বললে সে খুব হাসতো। একবার রাতে ভাত খেতে বসে তোদের বাবাকে কি যেন বলেছি, সে এমন হাসতে শুরু করলো যে শেষে শ্বাস নালীতে ভাত ঢুকে গেল, প্রায় মারা যাবার জোগাড়। সুপ্রভা বলল, কি সর্বনাশ, তুমি বাবাকে মেরে ফেলার ব্যবস্থা করেছিলে। বলেছিলে কি? কি বলেছিলাম মনে নেই, মনে করার চেষ্টা করো তো মা, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাবার সঙ্গে সম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি জিনিসই তো তোমার মনে থাকে, এটাও নিশ্চয়ই মনে আছে। সুরাইয়া হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। মার এই পরিবর্তন পুত্র এবং কন্যা কারোরই চোখ এড়ালো না। সুপ্রভা চুপ করে গেল। ৩ নম্বর দূরবর্তী বিপদ সংকেত, নৌযান গুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হচ্ছে। ইমন বলল, মা তুমি আমাদের কি জন্য ডেকেছ? গল্প করার জন্য ডেকেছি। গল্প করার জন্য ডাকলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। সুরাইয়া এতক্ষণ ছেলে মেয়েদের তুই তুই করে বলছিলেন, এখন তুমিতে চলে গেলেন, অর্থাৎ অবস্থা সুবিধা না। সুরাইয়া বললেন, তোমরা থাকো তোমাদের মতো, আমি থাকি আমার মতো। মাঝে মাঝে গল্প করার ইচ্ছে তো হতে পারে, নাকি পারে না? নাকি ইচ্ছে হওয়াটা অপরাধ? ইমন বিব্রত গলায় বলল, অপরাধ কেন হবে? তুমি ভ্রুকুচকে এমন মূর্তির মতো বসে আছো, দেখে মনে হচ্ছে আমার কথাবার্তা তোমার অসহ্য লাগছে। তোমার যদি এমন মনে হয়ে থাকে তাহলে খুব ভুল মনে হয়েছে। অনেকদিন পর তোমার কথা শুনে ভালো লাগছিল, এখন আর ভালো লাগছে না। হঠাৎ কেন রেগে যাচ্ছ মা? হঠাৎ রাগ উঠছে বলে রাখছি। ইমন বলল, মা তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি যাই। আমার ক্লাসের একটা ছেলে এসেছে, ও একা বসে আছে। থাকুক একা বসে, আমার কথা শেষ হয়নি। আমি তোমাদের ডেকেছি একটা জরুরি কথা বলার জন্যে। জরুরি কথাটা হচ্ছে, আমি এই বাড়িতে থাকবো না। ইমন বলল, কোথায় যাবে? আলাদা বাসা ভাড়া করে তোমাদের নিয়ে থাকবো। ইমন মায়ের দিকে তাকালো, কিছু বলল না। সুরাইয়া বললেন, ইত্তেফাক পত্রিকায় অনেক বাড়ি ভাড়ার বিজ্ঞাপন ছাপা হয়, আমি বিজ্ঞাপনগুলি পড়েছি। ঢাকার আশেপাশে ৩,০০০ টাকার মধ্যে 2 রুমের বাসা পাওয়া যায়। ৩,০০০ টাকায় বাসা ভাড়া করলাম, আর বাসার খরচ যদি ৫,০০০ টাকা ধরি তাহলে মাসে ৮,০০০ টাকা হলেই আমাদের হয়ে যায়। সুপ্রভা বলল, মাসে ৮,০০০ টাকা পাবে কোথায়? সুরাইয়া বললেন, আমি যেখান থেকে পারি জোগাড় করব। সেই দায়িত্ব তোমাদের না, সেই দায়িত্ব আমার। ইমন বলল, তবু শুনি টাকাটা তুমি পাবে কোথায়? আমি এখনো চিন্তা করিনি। সুপ্রভা বলল, মা
ভাইয়া আগে পাশ করুক। ভাইয়া যা ভালো ছাত্র, সে পাশ করার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির টিচার হয়ে যাবে, কোয়ার্টার পাবে। তখন আমরা কোয়ার্টারে উঠবো, আর বাসা ভাড়া করতে হবে না। এতদিন আমি অপেক্ষা করতে পারবো না। তোমাদের নিয়ে আমি আলাদা থাকবো, নিজে রান্না করব, ঘর পরিষ্কার করব, গোছাবো, ফুলের টবে গাছ লাগাবো। সংসারটা হবে আমার নিজের, কলমি শাকের মতো ভেসে ভেসে বেড়ানো সংসার না। ইমন বলল, নিজের আলাদা সংসার চাচ্ছ, খুব ভালো কথা। এখন তো সম্ভব হচ্ছে না। প্রতি মাসে ৮,০০০ টাকা তুমি নিশ্চয়ই ভিক্ষা করে জোগাড় করতে পারবে না। যদি জোগাড় করতে পারি, তুই কি আলাদা বাসা করবি? হ্যাঁ, করব। বেশ, আমি কমপক্ষে ৩ বছর আলাদা বাসা ভাড়া করে থাকার মতো টাকা জোগাড় করে দেব। তুই বাসা ভাড়া করবি। তোর বাবার অফিস থেকে একটা টাকা পয়সাও আমি আজ পর্যন্ত নেইনি, এখন নেব। টাকা পেতে হলে বাবা মারা গেছেন এই জাতীয় কাগজপত্র দিতে হবে। তুমি তো সেটা কখনো করতে চাওনি, এখন করতে চাচ্ছ কেন? এখনো করতে হবে না। ১৫ বছরের বেশি নিখোঁজ থাকলে ডেথ সার্টিফিকেট লাগে না। ভাইজান অফিস থেকে খোঁজ এনেছেন। ও আচ্ছা, সব মিলিয়ে ৫ লাখের মতো টাকা পাওয়া যাবে। এই টাকায় তোর চাকরি না হওয়া পর্যন্ত আমরা বাসা ভাড়া করে থাকতে পারবো। পত্রিকায় একটা বাড়ি ভাড়ার বিজ্ঞাপন উঠেছে, আমার খুব পছন্দ হয়েছে। ডাক দিয়ে রেখেছি, মন দিয়ে শোন, পড়ে শোনাচ্ছি। সুরাইয়া পত্রিকা হাতে নিলেন। সুপ্রভা মনে মনে বলল, কি সর্বনাশ, মা আবার আমাদের কি যন্ত্রণায় ফেলার ব্যবস্থা করছে। তোরা মন দিয়ে শোন। 2 রুম, 2 বাথরুম, ড্রয়িং, ডাইনিং, উত্তরে বারান্দা, খোলামেলা, প্রচুর আলো হাওয়া। ভাড়া গ্যাস ও পানি সহ ৩,৫০০ টাকা। ৬ মাসের অগ্রিম আবশ্যক। কি ভালো না? সুপ্রভা বলল, হ্যাঁ ভালো, চল দেখে আসি। ইমন বলল, এখন দেখে আসবে? হ্যাঁ, এখন দেখে আসবো। একটা বেবি ট্যাক্সি ডাক দে, ৩ জন মিলে চলে যাই। 2টা রুম তো, একটাতে আমি আর সুপ্রভা থাকবো, একটাতে ইমন থাকবে। উত্তরের বারান্দায় আমি ফুল গাছের টব রাখবো। অবশ্যই শীতকালে খুব ঠান্ডা লাগবে, উত্তরে হাওয়া। ইমন বলল, এখন দেখে তোমার লাভ নেই। বাসা পছন্দ হলেও তুমি নিতে পারবে না, তোমার সঙ্গে টাকা নেই। টাকাটা আসুক, তারপর আমরা বাড়ি দেখে বেড়াবো। সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা তোরা যা। ইমন সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে চলে গেল। মায়ের মুখের দিকে তাকিয়ে সুপ্রভার খুব মায়া লাগছে। কিরকম হতাশ মুখ করে বসে আছেন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবেন। সুপ্রভা বলল, মা চলো, তুমি আর আমরা দুজনে মিলে দেখে আসি। সুরাইয়া আনন্দিত গলায় বললেন, তুই যাবি? হ্যাঁ যাব। বাড়ি পছন্দ হলে তো কোনো লাভ হবে না, বাড়ি ভাড়া নিতে পারবো না। নিতে পারবে না কেন? পছন্দ হলে বড় মামার কাছ থেকে টাকা ধার নিয়ে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দেবে। বাবার টাকাটা পেলে মামার টাকা ফেরত দিলেই হবে। সুরাইয়া বললেন, চল যাই। মিতু আপাকে সঙ্গে নেব না? কাউকে সঙ্গে নিতে হবে না, তুই আর আমি যাব। তোর বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে, ঠিকই বলেছিস। ভাইজানের কাছ থেকে টাকা ধার নিলেই হবে। সুপ্রভা ইচ্ছে করছে জিজ্ঞেস করতে, এতদিন পর তোমার হঠাৎ আলাদা বাড়ি নেবার ইচ্ছে কেন হলো? জিজ্ঞেস করলো না। মায়ের মেজাজ এখন ভালো, সেই ভালোটা বজায় থাকুক। প্রশ্ন শুনে মা যদি আবারও উল্টে যান, তাহলে সমস্যা হবে। সুপ্রভার ধারণা তার মার মগজের ভেতর
মাকড়সার মতো দেখতে কিছু পোকা বাস করে। পোকাগুলি হলো মেজাজ খারাপের পোকা। এরা মাঝে মধ্যে গর্তের ভেতর থেকে বের হয়ে আসে। তখন মা অন্য মানুষ হয়ে যান। পোকাগুলি এখন গর্তের ভেতর লুকিয়ে আছে। থাকুক, খুঁজিয়ে এদের গর্ত থেকে বের করার কোনো দরকার নেই। বাসা দেখে সুরাইয়ার খুবই মন খারাপ হলো। একতলায় অন্ধকার ছাতা পড়া স্যাঁতস্যাঁতে ঘর, এক চিরুতে বারান্দা। সেই বারান্দার সামনে পাহাড় সমান বাড়ি দাঁড়িয়ে আছে। দিনের বেলাতেও বারান্দা অন্ধকার। সুপ্রভা বলল, বাদুড়দের থাকার জন্য এই বাড়িটা খুব ভালো মা। 24 ঘন্টা অন্ধকার। এই বাড়ির নাম হওয়া উচিত বাদুড় ভিলা। সুরাইয়া বিরক্ত গলায় বললেন, তাহলে আলো হাওয়া এইসব মিথ্যে কথা কেন লিখলো? সুপ্রভা বলল, মিথ্যা কথা বললে দোষ হয় মা, লিখলে দোষ হয় না। ঔপন্যাসিকা যে ক্রমাগত মিথ্যে কথা লিখেন তাদের তো দোষ হয় না। সুরাইয়া বললেন, চল ফিরে যাই। সুপ্রভা বলল, বের হয়েছি যখন চট করে ফিরবো কেন? চলো রিক্সা নিয়ে ঘুরতে থাকি। টুলেট দেখলেই রিক্সা থেকে নেমে পড়ব। এটা মন্দ না, ভাড়া বাড়ি সম্পর্কে একটা ধারণা হবে। পিপাসা পেয়েছে মা, ঠান্ডা এক ক্যান কোক কিনে দিবে? রাতে ঘুমোতে যাবার সময় ইমন দেখে বিদেশি টিকিট লাগানো একটি খাম বালিশের উপর পড়ে আছে। ইমনের বুক ধক করে উঠল। কার চিঠি? ছোট চাচার। নিশ্চয় দুপুরবেলা এসেছে। কেউ একজন লুকিয়ে রেখেছে। এক সময় রেখে দিয়েছে তার বালিশের উপর, যেন ঠিক ঘুমোতে যাবার সময় তার চোখে পড়ে এবং সে আনন্দে অভিভূত হয়। সেই একজনটা কে? মিতু। অবশ্যই মিতু। মিতু ছাড়া এই কাণ্ড আর কে করবে? কতদিন পরে ছোট চাচার চিঠি এসেছে। ইমনের খাম খুলতেও মায়া লাগছে। খাম খুললেই তো চিঠি শেষ। এর যে যতক্ষণ পারা যায় খাম হাতে নিয়ে বসে থাকা যাক। ছোট চাচাকে দেখতে ইচ্ছে করছে। কেমন হয়েছেন ছোট চাচা কে জানে? হুট করে কোনো একজন মেম সাহেবকে বিয়ে করে ফেলেননি তো? ইমানের ধারণা ছোট চাচার কোনো দিন বিয়ে হবে না, কারণ ছোট চাচাকে স্বামী হিসেবে পাবার জন্য যে পূর্ণবল দরকার সেই পূর্ণবল খুব কম মেয়েরই আছে। চিঠির সম্বোধন ইংরেজিতে হলেও চিঠিটা বাংলায় লেখা, এমন ভাবে লেখা যেন বাচ্চা ছেলেকে লেখা হচ্ছে, যেন ইমন আগের মতোই আছে, তার বয়স বাড়েনি। মাই ডিয়ার হার্ডনাথ, কেমন আছিস রে বেটা? ভুলভুলি গুলগুলি, অনেক দিন তোদের খোঁজ খবর নিতে পারিনি, কারণ আমার হয়েছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। ভুল বললাম, শুধু মাথার ঘা না, সর্বাঙ্গে ঘা। জেল টেল খেতে একাকার। দুটা ব্রাজিলিয়ান ছেলের সঙ্গে রুম শেয়ার করে থাকতাম। ওরা ড্রাগ ডেলিভারির সঙ্গে যুক্ত ছিল। ওদের পুলিশ ধরলো, সঙ্গে আমাকেও ধরলো। ওদের সাজা হলো 10 বছর করে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তারপরেও 3 বছরের জেল। তবে ওদের জেলখানাগুলি ভালো। যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি। তোদের কিছু জানাইনি, তোরা শুনে কষ্ট পাবি তাই। এমনিতেই তোদের কষ্টের সীমা নেই। গদির উপর বিস্ফোরা, সরি, গদির উপর ক্যান্সার করে লাভ কি? জেলে থাকার সময় প্রায়ই তোকে স্বপ্নে দেখতাম। একটা স্বপ্নে দেখি তুই রিক্সা থেকে পড়ে পা ভেঙে ফেলেছিস। আমি ছোটাছুটি করে তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই কান্নাকাটি কিছুই করছিস না, মুখ ভোঁতা করে আমার গলা জড়িয়ে ধরে রেখেছিস। স্বপ্ন দেখে খুবই মনটা খারাপ হয়েছিল। জেল থেকে বের হয়েছি,
সঙ্গে বেশ কিছু টাকা নিয়ে। এদেশের জেলে কয়েদিরা নানান ধরনের কাজকর্ম করে, তার জন্য পারিশ্রমিকও পায়। সেই পারিশ্রমিক জমা থাকে, কয়েদি বা শেষ হলে টাকাটা দিয়ে দেয়া হয়। জেল খাটা মানুষ তো আর চট করে চাকরি জোগাড় করতে পারে না, এই টাকাটা তখন কাজে লাগে। যাই হোক, আমার জেল রোজগার থেকে তোকে কিছু পাঠালাম, তুই সুপ্রভাকে দামি কোনো একটা উপহার কিনে দিবি। ভাবিকে অবশ্যই একটা ভালো শাড়ি কিনে দিবি। তোর যত বন্ধু বান্ধব আছে সবাইকে কিছু না কিছু গিফট দিবি, শুধু তুই নিজে কিছু নিবি না। টাকাটা তোর, কিন্তু টাকাটা খরচ করবি তোর প্রিয়জনদের জন্যে। কিরে বেটা, তোকে কেমন প্যাচে ফেলে দিয়েছি? তোর উপহার আমি নিজে নিয়ে আসবো। বেটারে, তুই ভালো থাকিস। তোকে একটা কথা বলি, আমি যখন খুব বড় রকমের ঝামেলায় পড়ি, চোখে অন্ধকার দেখি, তখন তোর ছোটবেলার ছবিটা মনে করার চেষ্টা করি। গম্ভীর ধরনের একটা শিশু, অসম্ভব বুদ্ধি, যে বুদ্ধির সবটাই সে গোপন করে রাখে। বুদ্ধির চেয়ে বেশি যার মায়া, যে মায়াও সে কাউকে দেখাতে দেয় না, গোপন করে রাখে। যখন সেই সুন্দর ছবিটা মনে ভেসে ওঠে, তখন দুঃখ কষ্ট আর গায়ে লাগে না। বেটা, আজ যাই, পরে তোকে আরো লম্বা চিঠি দেব। ইতি, ছোট চাচা। চিঠির সঙ্গে $100 দুটো নোট। ইমন বাতি নিভিয়ে মশারির ভেতর ঢুকে গেল। ছোট চাচার চিঠিটা সে গালে চেপে ধরে রাখলো। তার কেন জানি মনে হচ্ছে ছোট চাচা অনেক দূর থেকে হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে রেখেছেন এবং মুখে বলছেন, লক্ষ্মী সোনা, চাঁদের কণা, ভুন ভুন, খুন খুন, শুন শুন, ভুলভুলি, গুলগুলি, পুলপুলি। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।